তখন উনি সেই কন্টেস্টে কম্পিটিশন করলেন এবং সেখানে উনি প্রথম হয়েছিলেন সেই কন্টেস্টে। সবাই তখন দেখে অবাক, দ্য শুটার ইজ ব্যাক, দ্য ম্যান ইজ ব্যাক। ওনার সম্পর্কে ওনার কলিগদের কিছু কথা আপনারা গুগলে সার্চ করলে পাবেন। অনেকেই বলছিল ডান হাত যখন ছিল তখন উনি যতটা দক্ষতার সাথে উনি শুট করতে পারতেন, বাম হাতে ওনার দক্ষতার পরিমাণ ছিল প্রায় 3 গুণের মতো। পরবর্তীতে বিভিন্ন ন্যাশনাল কন্টেস্টে উনি আবার অংশ নিলেন এবং প্রত্যেকটা ন্যাশনাল কন্টেস্টে উনি প্রথম হলেন। লন্ডনে যে অলিম্পিক গেমসটা হয়েছিল 1940-তে, সে অলিম্পিক গেমসে কারোরই দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন এবং উনি হচ্ছেন অলিম্পিক গেমসের ইতিহাসে 3 জন হ্যান্ডিক্যাপ শুটারের মধ্যে একজন যিনি দেশের জন্য গোল্ড মেডেল জয় করে এনেছিলেন। দিস ইজ দি রাইট অ্যাটিটিউড। উনিও কিন্তু আপনার আমার মতো ওয়াই বি করে বসে থাকতে পারতেন, উনি কখনোই সেটা করেন নাই। উনি ওনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। ওকে, র্যাবিট থিওরি। র্যাবিট মানে খরগোশ। আপনারা খরগোশ তো দেখছেন না? আপনাদের কি গোল ফিল হচ্ছে আমি কি আমি কি পুরোটা করবো নাকি সংক্ষিপ্ত করবো আপনাদের ইচ্ছা? কারণ মানে কাউকেও ব্যস্ত হলে লিড করতে পারেন, কোনো অসুবিধা নেই। খরগোশ খুব কিউট একটা প্রাণী, কানগুলো কিভাবে নাড়ায় এবং খুব ভালো লাগে দেখতে, সেটা কথা না। আপনারা কেউ কখনো খরগোশ ধরা ট্রাই করে দেখছেন কেউ? ওকে, করে দেখতে পারেন। খরগোশ ধরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। এই কিউট প্রাণীটা যে কি পরিমাণ ফাজিল হতে পারে ওকে ধরার চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন। আমি চেষ্টা করে দেখছি, অনেক কঠিন। খরগোশ কিভাবে শিকার করা হয় সেটা বলি। কোন একটা জঙ্গলে যখন শিকারী খরগোশ শিকার করে তখন সে করে কি, একটা খরগোশের পালের পেছনে ছুটতে থাকে সকাল থেকে। এই খরগোশের পাল, সুশান্ত পাল না কিন্তু, হ্যাঁ, ছুটতে থাকে। তখন ওই খরগোশের পালের পেছনে যখন ছুটে, সে একটা খরগোশে টার্গেট করে ছুটতে সে একটা সময় খরগোশটা ধরতে পারে না। এইভাবে 3-4 ঘন্টা ছুটার পর সে মনে করে এই খরগোশটা বেশি বজ্জাত, এটার পেছনে ছোটা যাবে না, পাশের পেছনে ছুটি। তখন সে খরগোশটাকে চেঞ্জ করে আরেকটা খরগোশের পেছনে ছুটতে থাকে। প্রত্যেকটা খরগোশে কিন্তু সমানভাবে বজ্জাত, কেউ কিন্তু ভালো না। একইভাবে পরের খরগোশটার পেছনেও 3-4 ঘন্টা ছুটতে ওটাকেও ধরতে পারে না। এভাবে করে খরগোশ বদলাতে একটা সময় সন্ধ্যা নামে, তার পক্ষে আর খরগোশ ধরা সম্ভব হয় না। আমরা যখন কোনো একটা চাকরির জন্য চেষ্টা করি বা আমাদের যখন কোনো একটা গোল সেটিং করি, তখন আমরা কি করি? আমরা বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করলাম, 1.5 বছর 2 বছর দৌড়ালাম, হয় নাই। তখন আমরা আবার ভাবি যে বিসিএসটা বেশি কঠিন, আমাকে দিয়ে হবে না, তার চাইতে ব্যাংকিং সাইডে যাই, ভালো হবে। ব্যাংকিং চাকরির জন্য আবার চেষ্টা করা শুরু করি। 1-1.5 বছর ঘোরার পর সেটাও হয় না। এরপর চেষ্টা করি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করার জন্য, সেটাও হয় না। এইভাবে করে একটা সময় দেখা যাচ্ছে কি বয়সটা 30 পার হয়ে যায়, তখন আর চাকরিতে অ্যাপ্লাই করার সুযোগ থাকে না। আপনি যদি ওই গোলটাকে চেঞ্জ না করে গোলটার পেছনে ছোটার যে টেকনিকটা সেটাকে চেঞ্জ করতেন, তাহলে কিন্তু আপনার পক্ষে সেটা পাওয়াটা সহজ হতো। খরগোশটা ধরার জন্য সে যখন ছুটছিল, সে যদি তার ছোটার ধরনটাকে চেঞ্জ করতো, খরগোশটাকে চেঞ্জ না করে ধরেন খরগোশটাকে ডস দিয়ে সে ঘুরে এসে আবার ছুটতেছে, তাহলে কিন্তু খরগোশটা ধরাটা তার জন্য সহজ হতো। সো খরগোশের পেছনে ছোটার সময় খরগোশ চেঞ্জ করা যাবে না, টেকনিকটাকে চেঞ্জ করতে হবে। আপনি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছেন তখন একটা মাইন্ড সেটিং আপনার করতে হবে। আমি আপনাদের সেই মাইন্ড সেটিংটা শেখাই দিচ্ছি, একটু ভালো করে শোনেন। আমি কিভাবে করে ভাবি। আমি অনার্সে পেয়েছিলাম 2.74 দিয়ে অনেক চাকরিতে পরীক্ষায় দেওয়া যায় না। আমি আমার লাইফে একটাই চাকরির পরীক্ষা দিয়েছি, 30তম বিসিএস। আমি কখনো কোনো চাকরি পরবর্তী নাই। তো ওটা দিয়ে অনেক জায়গাতেই কোনো চাকরির পরীক্ষা দেওয়া যেত না। ব্যাংকগুলোতে কিন্তু লেখাই থাকে জিপিএ 3 লাগবে, লেখা থাকে না ভাই? আমার অনেক জায়গায় চাকরি করারই যোগ্যতা ছিল না। আমি তখন ভাবলাম যে আমার জন্য কোন চাকরিটা আছে, বিসিএস আছে। বিসিএস কেন দিয়েছে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এরপর যখন আমি বিসিএস, আমার একটা মাইন্ডসেটটা হচ্ছে এরকম, যদি আমাকে কোনো একটা পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়, আমি মন থেকে বিশ্বাস করি ওই পরীক্ষাটা যতজন মানুষ দিচ্ছে তাদের কারো চাইতে আমার যোগ্যতা বিন্দুমাত্র কম না, সমান।
যদি যোগ্যতা কম হতো তাহলে সেই পরীক্ষাটা দেওয়ার সুযোগ আমাকে দেওয়া হতো না। ফর এক্সাম্পল, আমাকে ব্যাংকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় না, এর মানে হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে তাদের চাইতে আমার একটা যোগ্যতা কম আছে, ওই জন্য আমাকে দেওয়া হয় না সুযোগটা। কিন্তু যেহেতু আমাকে বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, সেহেতু আমি সবার সমান যোগ্য। নাম্বার 1। নাম্বার 2, তোমাদের মধ্যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছো কিংবা এই বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমাদের সাথে কম্পিটিশন করবে মনে করো বুয়েটের সবচেয়ে তুখোর স্টুডেন্টরা, আইবিএ থেকে বিবিএ করা সবচেয়ে তুখোর স্টুডেন্টরা তোমাদের সাথে কম্পিট করবে, মানছি আমি, ফাইন। এখন দেখো ওই কম্পিটিশনে যখন তুমি প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছ, তখন তুমি যেমন 2 ঘন্টা পাচ্ছ, ওই ছেলেটা বা ওই মেয়েটা ও কিন্তু 2 ঘন্টা পাচ্ছে। ব্যাপারটা কি এমন যে তুমি 15 ঘন্টা পাচ্ছ? এমন কোনো নিয়ম আছে? নাই। রিটেনে তুমি যখন বলছো স্যার আমার পেজ লাগবে, তোমাকে যখন পেজ দেওয়া হচ্ছে ওকেও পেজ দেওয়া হচ্ছে, তোমাকে কি পেজ একটা কম দেওয়া হচ্ছে? না। তার মানে সরকার ধরে নিচ্ছে তোমার যোগ্যতা এবং ওর যোগ্যতা সমান সমান, তোমাদের যোগ্যতায় কোনো পার্থক্য নাই, এটা সরকার ধরে নিচ্ছে। তুমি যদি নিজেকে ওর চাইতে অযোগ্য ভাবো, সমস্যাটা তোমার, পরীক্ষার না, সিস্টেমের না, সরকারের না, এটা মাথায় রাখতে হবে। এবং সেই পরীক্ষায় তোমার যোগ্যতার প্রমাণ করার জন্য তোমার যা যা করা দরকার এখন থেকে করো। 29তম বিসিএস পরীক্ষায় বিসিএস ফরেন অ্যাফেয়ার্সে যিনি প্রথম হয়েছিলেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুব রহমান, মাহবুব ভাই ডাকি আমরা। মাহবুব ভাই পড়াশোনা করেছেন বগুড়ার শেখ আজিজুল হক কলেজের স্টুডেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজিজুল হকের নাম শুনেছো তোমরা? আজিজুল হক কলেজের স্টুডেন্ট। উনি যদি ওই জাতীয় বিশ্ববিদ্যালয় বগুড়ার আজিজুল হক কলেজের স্টুডেন্ট থেকে যদি উনি প্রথম হতে পারেন বিসিএস ফরেন অ্যাফেয়ার্সে, তুমি কেন পারবে না? তোমার সমস্যা আছে। সমস্যা কিন্তু সিস্টেমের না, কোনো কিছু না। আমি অনেককে বলতে শুনেছি, দাদা আপনি বলেন সবাই সমান সমান, আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছি আমরা তো দাদা বিড়ালের মতো, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা তো বাঘের মতো। তখন আমি তাকে বললাম, ভাই তোমাকে বিড়াল আর কেউ বলে না, তুমি সবার আগে বলো তোমার সমস্যাটা ওখানে, আগে ওখান থেকে সরে আসো, নিজেকে বাঘ ভাবা শুরু করো এবং সেই বাঘ হিসেবে আক্রমণ করার জন্য যা যা যোগ্যতা দরকার সব কিছু অর্জন করো, তুমি পারবে, কোনো সমস্যা নেই। বারবার যখন আমরা আমাদের গোলটাকে চেঞ্জ করি তখন আসলে কি ঘটে? তখন একটা সময় আমাদের বয়সটা 30 পার হয়, আমরা ওই পরীক্ষার টেকনিক চেঞ্জ করি না, গোল চেঞ্জ করি। আর 30 পার হয়ে গেলে তখন কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করা যায় না। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, 30 বড় নিষ্ঠুর একটা সংখ্যা, 30 বড় নির্দয় একটা বয়স। 30 পেরোলে কেউ চাকরি দেয় না, 30 পেরোলে কেউ হৃদয় দেয় না। দেখো হচ্ছে কিছু ফেমাস ফেলিউরস, এটা দেখতেও পারো অথবা পরে স্লাইডে যেতে পারি, একটা ভিডিও ক্লিপ আছে, দেখবা ভালো করে দেখো, কারণ আমি এরপরে একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা দেব আমার মতো করে। His fiancée died, failed in business, had a nervous breakdown, and was defeated in these elections. If you've never failed, you've never tried anything new. এখন কথা হলো, আমরা যেটা দেখলাম, যে ভিডিও ক্লিপটা দেখলাম, এই কথাগুলো কিন্তু আমরা সবাই কম বেশি জানি, বিভিন্ন বই থেকে, বিভিন্ন পেপার থেকে আমরা জানি, কিন্তু তার সত্ত্বেও আমরা কোনো কিছু করতে পারি না। কেন পারি না? এটা আমি আমার ব্যক্তিগত ব্যাখ্যাটা দিচ্ছি। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমরা যখন এগুলো সম্পর্কে জানি, পড়ি, তখন আমরা মনে মনে ভেবে নিই ওদের হয়েছে, আমার হবে না, ওরা তো বহুত মানুষ, অনেক বড় বড় মানুষ, আমি কি পারবো? এটা আমাদের প্রথম চিন্তা কাজ করে, নাম্বার 1। নাম্বার 2, যখন আমরা তাদের লাইফ লেসনগুলো পড়ি, লাইফ হিস্ট্রিগুলো পড়ি, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে তাদের মতো করে লাইফ স্টাইলটাকে কিছুটা হলেও চেঞ্জ করে নিয়ে আসা। সে কাজটা আমরা করতে পারি না। একটা বই আছে উইংস অফ ফায়ার, কেউ বলেছেন এখানে? উইংস অফ ফায়ার, আমি মনে করি এটা প্রত্যেকটা স্টুডেন্টের কমপক্ষে 4 বার পড়া উচিত। আমার যদি সুযোগ থাকতো এটা আমি পাঠ্যবই পড়ে দিতাম। উইংস অফ ফায়ার আমার পড়া সেরা মোটিভেশনাল বইগুলোর মধ্যে একটা। তো উইংস অফ ফায়ারে একটা কথা লেখা আছে, দেখবেন আপনারা। বইটা কার লেখা? এপিজে আব্দুল কালামের লেখা। তো আব্দুল কালাম সম্পর্কে ওনার সহকর্মী অরুণ তিওয়ারির একটা কথা আমি যখন বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার মাথার মধ্যে গেঁথে গিয়েছিল, কথাটা শেয়ার করি আপনাদের সাথে। আমি অত্যন্ত পরিশ্রম করে বিসিএস ক্যাডার হয়েছি, অত্যন্ত পরিশ্রম করে চাকরিটা পাইছি। আপনারা শুধু এইটুকু দেখেন,
সুশান্ত ভাইয়ের বিশাল সৌভাগ্য, প্রথম বিসিএস দিল, চাকরিও পেয়ে গেল, বিশাল সৌভাগ্য। প্রথমবার আইবিএতে পরীক্ষা দিল, ফার্স্ট হয়ে গেল, বিশাল সৌভাগ্য। আপনারা কিন্তু সেই খবরটা কেউ রাখেন না। এই চাকরিটা পাওয়ার জন্য আমাকে কতটা রাত না ঘুমিয়ে কাটাতে হয়েছে সেই খবরটা কেউ জানেন না, এইটুকুই শুধু জানেন। আমরা যখন টেন্ডুলকারের ব্যাটিং দেখি তখন আমরা দেখি আরে বাবা সেরকম একটা পিস, সেঞ্চুরি করে ফেলছে, ডবল সেঞ্চুরি করে ফেলছে, আমরা শুধু এইটুকু খবর রাখি। আমরা সেই খবর কেউ রাখি না একটা সেঞ্চুরি করার পর টেন্ডুলকারের পিঠে এবং এই হাতের কবজিতে কি পরিমাণ ব্যথা করে এবং সেই পরিমাণ ব্যথার জন্য তাকে 1 সপ্তাহ বিছানায় শুয়ে থাকতে হয়, সেই খবর আমরা কেউ রাখি না। সেই খবরটাও রাখতে হবে, না হলে ওনাদের সমান যাওয়া সম্ভব না কখনো। আমরা এফ নিয়ে কথা বলছিলাম। এফ মানে কি? না, ফেল না, এটা একটা গ্রেড। আমার লাইফে আমি কখনোই মনে করি নাই এফ হচ্ছে ফেলিওর। দেখেন, ফেলটা যদি এফ দিয়ে না হয়ে ই দিয়ে হতো বা জি দিয়ে হতো, আমরা কিন্তু ই কিংবা জি পেতাম, রাইট? এফ দিয়ে ফেল করছে, এটা আমার কি দোষ? আমি চুয়েটে আমাদের ব্যাচে সবচাইতে বেশি এফ পাওয়া স্টুডেন্টের মধ্যে একজন, এবং আমার কাছে কখনোই মনে হয় নাই এফটা ফেলিওর। এবং এফ পাওয়ার পর আমার কাছে মনে হয় নাই যে একটা এফ দিয়ে সুশান্ত পালকে জাজ করা যায়, এটা আমার কাছে কখনোই মনে হয় না। যদি মনে হতো আমি কিছুই করতে পারতাম না। হাসতে এফ পাইছি, হাসতে হাসতে এফ পাইছি, কোনো অসুবিধা হয় না। জিততে হলে আসলে কি লাগে? আমরা যে জয়লাভ করি, অনেকে জয়লাভ করতে পারি না। কেন পারি না? একটা সত্য ঘটনা শেয়ার করি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। ইংল্যান্ডে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল। সেই ফুটবল টুর্নামেন্টে কোন একটা টিম পরপর 2টা খেলায় হেরে গিয়েছিল, 2টা খেলায় জয়লাভ করতে পারে না। থার্ড ম্যাচে সেই টিমের একজন প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছিল। বাদ দেওয়ার কারণ ছিল এই, সেই প্লেয়ারটা খেলতেই পারে না, তার পায়ে বল আনতে পারে না, সে কোনো গোল বানাতেও পারে না, নিজে গোল দেওয়াটা অনেক পরের কথা, কিছুই পারে না সে। তখন সে কোচের কাছে গিয়ে বলল, স্যার আমাকে একটু সুযোগ দেন, আজকে আমি খেলতে চাই। তখন কোচ তাকে বললেন, তোমাকে বাবা সুযোগ দিয়ে কি হবে, তুমি তো খেলাধুলা পারো না। বলে, স্যার আমাকে একটু আজকে সুযোগ দেন স্যার। তোমাকে সুযোগ দিয়ে লাভটা কি আমার? তুমি গত 2 দিন পায়ে বলে লাগাতে পারো না, তোমাকে নিয়ে খেলা যে কথা, 10 জন প্লেয়ার নিয়ে খেলা সেই কথা, তোমাকে সুযোগ দেওয়া যাবে না, যাও ভাই। তখন সে কোচের হাত জড়ায় ধরে বললো, স্যার আমরা তো এমনিও হেরে গেছি স্যার, আজকে জয়লাভ করি বা হেরে যাই এটা আমাদের কিচ্ছু এসে যাবে না। স্যার আমাকে একটু আজকে খেলতে দেন স্যার, আমি খেলতে চাই স্যার, আমি স্যার আর কখনোই আপনার সামনে দাঁড়াবো না স্যার, আমাকে একটু খেলতে দেন। আমি জানি আমি পারবো না, তারপরও স্যার তাকে খেলতে দেওয়া হলো। সেই খেলায় ওই টিমটা জয়লাভ করেছিল 3-1 গোলে। এই 3টা গোলের মধ্যে 2টা গোল হচ্ছে ওই ছেলেটা দেওয়া, যাকে খেলায় সুযোগ দেওয়া হয়নি। কোচ যখন খেলাটা দেখছিলেন তখন উনি অভিভূত হয়ে গেলেন, এই ছেলে এই খেলা শিখলো কোত্থেকে? খেলার শেষে কোচ তাকে ডেকে পাঠালেন তার রুমে, যে বাবা তুমি এই খেলাটা কার থেকে শিখলে? ছেলেটা কোনো কিছুই বলে না, মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বলে, স্যার আমাকে বাসায় যেতে হবে স্যার, আমি আসি স্যার, আমি আর কখনো আসবো না। বলে, তুমি আসো না আসোটা পরের কথা, তুমি আমারে বলো এই খেলা তোমার কোথায় ছিল? তুমি কি ইচ্ছা করে খেলা নাই গত 2 দিন? এই খেলা তোমার কোথায় ছিল বল, তুমি এই খেলা কোথায় শিখলা? আমি তোমার খেলা দেখতেছিলাম আর আমার মনে হচ্ছিল তুমি খেলতেছো না, অন্য কেউ খেলতেছে, কিভাবে সম্ভব? তখন সে মাথা নিচু করে বলল, স্যার আমি বলতে পারবো না স্যার, আমি স্যার বাসায় যাবো, আমাকে স্যার যেতে দেন। তখন কোচ একটু ধমক দিয়ে বললেন, তোমাকে আমি আদেশ করছি, আমি তোমার গুরু, তুমি আমাকে বলো তুমি এই খেলাটা কেন খেললে না গত 2 দিন? তুমি কি ইচ্ছা করে করছো কাজটা? তখন সেই ছেলেটা মাথা নিচু করে বলল, স্যার গত 2 দিন আমার সাথে একজন বৃদ্ধ লোক খেলা দেখতে এসেছিলেন, আপনি কি খেয়াল করেছেন? বলে, হ্যাঁ খেয়াল করেছিলাম, একটা বুড়া লোক তোমার সঙ্গে আসতো, উনি আজকে আসেন নাই কেন, অসুস্থ? ওই ছেলেটা কোচের কথার উত্তর না দিয়ে বলতে লাগলো, স্যার আমার সঙ্গে যে বৃদ্ধ লোকটি খেলা দেখতে আসতেন উনি আমার বাবা। উনি স্যার চোখে দেখেন না, অন্ধ, কিন্তু উনি আমার সাথে খেলা দেখতে আসতেন, গ্যালারিতে বসে থাকতেন শুধু এই জন্যই যে ওনার ছেলে মাঠে খেলছে, উনি বসে আছেন, এইটুকু শান্তি উনি পেতেন, আর কিছুই না স্যার। যখন একটা গোল হতো ওনার অবচেতন মন ওনাকে বারবার বলতো যে গোলটা আমি করেছি, উনি গ্যালারিতে বসে হাততালি দিতেন। যখন আমরা বাসায় ফিরতাম, বাসায় ফেরার সময় আমি আমার বাবাকে বানিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলতাম। আমার স্যার মা নাই স্যার, আমার আপন বন্ধু শুধু বাবাই আছে।
বাবাকে যখন বলতাম আমি অনেক ভালো খেলেছি, আমি এতটা গোল সেভ করলাম, এতটা গোল দিয়েছি, বাবা তখন খুশিতে বাচ্চাদের মতো করে হাত তালি দিতেন এবং বাবার চোখ দিয়ে পানি নামতো। এটা স্যার আমার কাছে অনেক ভালো লাগতো। গতকাল রাতে স্যার আমার বাবা মারা গেছেন। আজকেই শুধুমাত্র আমার বাবা প্রথমবারের মতো আমার খেলা উপর থেকে সরাসরি দেখেছেন স্যার। আমি স্যার বাবাকে আজকে কিভাবে ফাঁকি দিব? আমি স্যার শুধু বাবার জন্যই খেলেছি। এই যে এখানে যে ছেলেটা জয়লাভ করলো, উইন করলো, এটার পেছনে আসলে কোন ব্যাপারটা কাজ করেছিল? তার দক্ষতা, তার নৈপুণ্য, তার জ্ঞান, নাকি তার ইমোশন? অনলি ইমোশন। যে বেকার যুবকটা দিনের পর দিন চাকরি পায় না, সে বেকার যুবকটা মাঝে মাঝে মানিব্যাগ বের করে তার প্রিয়তমার ছবিটা একবার দেখে। এরপর সে বেকার যুবকটা 2 রাত না ঘুমিয়ে পড়াশোনা করে। আপনারাই করেন। এখানে কোন বিষয়টা কাজ করে? তার দক্ষতা নাকি ইমোশন? আমি আপনাদের বলছি, আপনার ইমোশনটাকে আপনি ভালোবাসেন, আপনার ইমোশন নিয়ে বাজে কথা বলতে একটা লোককে দিবেন না, সে যাই হোক না কেন। পৃথিবীর কাউকে আপনার আবেগ নিয়ে একটা বাজে কথা বলতে দিবেন না। আপনার আবেগটা দিয়ে আপনার ভেতরের আগুনটাকে একবার জ্বালাতে পারলে আপনাকে আটকে রাখবে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই। আরেকটা জিনিস শুনি প্রায় সময়, ভাইয়া পরীক্ষার জন্য তো অনেক পড়ি কিন্তু টেনশনে ভালো পরীক্ষা দিতে পারি না। এটা শুনি প্রায় সময়। কিসের টেনশন? পরীক্ষায় ভালো করার টেনশন, পারফর্ম করার টেনশন। ফাইন। আচ্ছা, আমরা যখন কোনো একটা পরীক্ষা দিই তখন আমাদের একটা প্রত্যাশার চাপ মাথায় রেখে পরীক্ষা দিতে হয়। কাদের কাদের প্রত্যাশা? আমার বাবার প্রত্যাশা, মায়ের প্রত্যাশা, ভাই বোনের প্রত্যাশা, প্রিয় মানুষটার প্রত্যাশা, কাছের বন্ধুদের প্রত্যাশা, 2-1 আত্মীয় স্বজনের প্রত্যাশা। তাদেরকে হাতে করে গুনলে কয়টা হবে বলেন? 10 থেকে 12 জন ম্যাক্সিমাম, 12 থেকে 14 জন ম্যাক্সিমাম, এর বেশি না কখনো। আমরা এই 12 থেকে 14 জন মানুষের প্রত্যাশার চাপ মাথায় রাখতে পারি না। অথচ একটু ভাবেন তো, একজন সৌম্য সরকার যখন ব্যাটিং করতে নামে, একজন সৌম্য সরকারকে বাংলাদেশের 16 কোটি মানুষের প্রত্যাশার চাপ মাথায় রেখে খেলতে হয়। ও যদি পারে, আপনি পারবেন না কেন? আপনার কি যোগ্যতা নাই বলেন? এই ব্যাপারটা মাথায় রাখার টেনশন জীবনেও কাজ করবে না। যারা আপনাকে ভালো মনে করে, আপনার সামর্থ্যে আস্থা রাখে এবং আপনার ভালো কাজকে ভালো বলে, আমি আপনাদের বলবো তাদের সাথে বেশি বেশি করে মেশার চেষ্টা করেন। যারা আপনার ভালো কাজকে ভালো বলে না, তাদের সাথে মিশবেন না। এর কারণ হচ্ছে, যখন কেউ আমাদের একটা ভালো কাজকে ভালো বলে, অ্যাপ্রিসিয়েট করে, তখন সে ভালো কাজটা আরো বেশি বেশি করার জন্য আমরা একটা উৎসাহ বোধ করি। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আমার খালাতো বোন নতুন নতুন পুডিং বানাতে শিখছে, কিভাবে পুডিং বানাতে হয় সেটা শিখছে। তো আমার দুলাভাইকে খাওয়ানোর করতে আমার দুলাভাই সেই খুশি, বা তোমার পুডিং তো সেরকম হয়েছে, তুমি অনেক ভালো পুডিং বানাও। খালাতো বোন মেয়েদের প্রশংসা করে, মেয়েদের হচ্ছে রান্নার প্রশংসা এবং চেহারার প্রশংসা, অনেক খুশি হয় মেয়েরা, যে কোনো মেয়ে। এবং এই মেয়েটা যদি আমি দেখছি, আমার মাও খুশি হয়, আমার মাকে মাধ্যমে অনেক সুন্দর লাগতেছে, সেই খুশি। তখন প্রত্যেকটা মেয়ে বালিকা হয়ে ওঠে, প্রত্যেকটা নারী বালিকা হয়ে ওঠে, তার বয়স যাই হোক না কেন। যাই হোক, যেটাই বলছিলাম, যখন আমার দুলাভাই যখন প্রশংসা করছে রান্নার, আমার আপু তো সেই খুশি। তখন আপুর পবিত্র দায়িত্ব ছিল প্রতিদিন পুডিং খাওয়াই আমার দুলাভাইয়ের লাইফটা হেল্প করে দেওয়া, প্রতিদিন রান্না করতে পুডিং। আপনারা দেখবেন যখন ওয়াইফ হাজব্যান্ডকে বলে, এই তোমাকে তো হোয়াইট শার্টে সেই রকম লাগতেছে, পরের দিন থেকে কিন্তু হাজব্যান্ড মোটামুটি বিধবা, প্রতিদিন হোয়াইট শার্ট পরে। ইট হ্যাপেন্স। ভালো কাজকে ভালো বললে সেটা করার কিন্তু একটা ইচ্ছা জাগে, উৎসাহ জাগে। আপনারা দেখবেন ফেসবুকে আমরা যে কথাগুলো লিখি, যে পোস্টগুলো করি, সবগুলো পোস্ট যে ভালো হবে এমন কোনো কথা নাই। অনেক সময় আমরা অনেক পোস্ট করে ফেলি যেগুলো পোস্ট করা দরকার ছিল না, যে লেখাটা লেখার কোনো দরকার ছিল না, খারাপ কোনো একটা লেখা মনে করেন। তখন দেখবেন আমাদের কিছু কিছু ফেসবুক বন্ধু আছে যারা কখনোই আমার কোনো লেখায় কমেন্ট করা দূরে থাক, একটা লাইকও দেয় না কোনোদিন। অথচ ওই বাজে লেখাটা লেখার পর সে দৌড়ায় চলে আসে
বিশাল একটা কমেন্ট প্রসব করে এবং সেই কমেন্টে আমাকে পচায়, ব্যক্তিগতভাবে আক্রমণ করে এবং আমাকে সবার সামনে নাজেহাল করে। এই ধরনের কিছু ফ্রেন্ড থাকে। আমার কথা হচ্ছে, আমি তো অনেক ভালো ভালো কথাও লিখি, সেই কথাগুলো যে ওনার চোখ এড়িয়ে গেছে তাও না। যদি এড়িয়ে যেত তাহলে উনি এটা দেখবেন কিভাবে? উনি কিন্তু এগুলোও করেন, লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন নাই, আমার ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, কিন্তু ওই খারাপ কাজকে, আমাকে খারাপ কাজের জন্য আমাকে আক্রমণ করার জন্য দৌড়ে চলে আসছে। আমি এক্ষেত্রে যে নীতিটা ফলো করি সেই নীতি হচ্ছে এরকম, যে মানুষটা আমার ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না সেই মানুষটাকে আমি আমার খারাপ কাজের নিন্দা করতে দিব না, সে যে হোক না কেন। এই ধরনের ক্ষেত্রে আমি সরাসরি ব্লক করে দেওয়ার পক্ষে। ফেসবুক ব্যবহার করার সবচাইতে সহজ বাটনটা হচ্ছে ব্লক। আপনার শান্তির জন্য, আপনার মানসিক শান্তির জন্য। দরকারটা কি? আপনি বলতে পারেন, ভাইয়া এই ধরনের লোকের দরকার আছে। কি দরকার? নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। আমি আপনাকে বলবো, এত ভালোবাসাবাসি টাইম নাই। আরো একটা কথা আছে, শাসন করা তারাই সাজে যে আমারে সোহাগ করে না, সে শাসন করার কোন মহারাজা? যেই হোক, দরকার নাই আমার, এত টাইম নাই। আর কিছু কিছু লোক থাকে যারা জন্মগতভাবেই কাউকে প্রশংসা করতে পারে না, অ্যাপ্রিসিয়েট করতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠানোর সময় অ্যাপ্রিসিয়েট করার সফটওয়্যারটা ব্রেনের মধ্যে দেয় না, কিছু করার নেই। একটা গল্প বলি, গল্পটা সত্যি ঘটনা না, এমনি গল্প। এক লোকের এক কুকুর ছিল। সেই কুকুরটার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, কুকুরটা পানির উপর দিয়ে হাঁটতে পারত। ওই লোকটা তার বিভিন্ন বন্ধু বান্ধবকে ইনভাইট করে তার কুকুরের অদ্ভুত ক্ষমতাটা দেখাতো। তারা যখন তাকে ভালো বলতো সে খুব খুশি হতো। তার এক বন্ধু ছিল, যে বন্ধুটা জীবনেও কোনো কিছুকে ভালো বলে না, সবসময় খারাপ বলে। এরপর সে চিন্তা করলো, তুমি এখন যাবা কোথায়? তোমাকে আমার কুকুরটাকে দেখাবো, ভালো বলতে তুমি বাধ্য। সেই বন্ধুটাকে একদিন বাসায় দাওয়াত করছে। দাওয়াত করার পর দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা পুকুর পাড়ে বসে গল্প করতেছে দুজন। তখন সে তার বন্দুক দিয়ে একটা পাখি শিকার করলো। পাখিটা গিয়ে পুকুরের মাঝখানে বসে ঝুপ করে। তার কুকুরটা পানির উপর দিয়ে দৌড়ায় পাখিটা মুখে করে নিয়ে চলে আসছে। তার যে দোস্তটা কোনো কিছুই বলে না, চা খাচ্ছে বসে বসে, কিছুই বলতেছে না। সে নিজের থেকে আমদা আমদা করে বলে, দোস্ত একটা কথা বলতাম। বলে কি? তুমি আমার কুকুরটার মধ্যে কোনো অস্বাভাবিক কোনো কিছু খেয়াল করছো? বলে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করলাম। সে তো মহা খুশি। দোস্ত কি খেয়াল করছো? বলো তো কি খেয়াল করছো? তখন সে গম্ভীর হয়ে বললো, দেখলাম তোর কুকুরটা তো সাঁতার পারে না। এই ধরনের কিছু মানুষ থাকে যারা হচ্ছে ভাইরাসের মতো, কখনোই ভালো জিনিসকে ভালো বলতে পারে না। প্লিজ তাদেরকে লাইফ থেকে ব্লক করে দেবেন, না হলে আপনি সামনের দিকে আগাতে পারবেন না, সম্ভব না। সবাইকে লাগে না এটা চলতে পারে, এটা মাথায় রাখলে ভালো হয়। এখন আমরা পরপর দুইটা সাইকোলজিক্যাল বিষয় নিয়ে জানবো। অবশ্যই গল্পের ফলে সাইকোলজির ভাষাগুলো খুব খটমটে টাইপের, ওভাবে বলে বুঝবেন না, আমি নিজেও বুঝি না। তো একটু ভালো করে খেয়াল করবেন যারা আছেন। পরপর দুইটা, হ্যাঁ। প্রথমটার জন্য আমরা একটা ভিডিও ক্লিপ দেখবো। সেই ভিডিও ক্লিপ হাউ হিউম্যান ব্রেন ওয়ার্কস, কিভাবে মানুষের ব্রেনটা কাজ করে। স্যার এজেকে আমরা অনেকে চিনি, অনেক বিখ্যাত একজন মানুষ, ওনার নাম হচ্ছে স্যার এজে। ওনার একটা ক্লিপ দেখবো। হোয়াট ইজ লাভ? এটা প্রশ্নটা করেছেন স্যার এজে। তো ভালোবাসা জিনিসটা কি আসলে? হ্যাঁ বলি, আপনি কাউকে ভালোবাসেন, এই জিনিসটা আপনি দুইভাবে আপনাকে বলতে পারেন, আপনার ব্রেনকে বলতে পারেন। নাম্বার 1, আই ডোন্ট হেট হিম অর হার, যেটাই বলেন। নাম্বার 2, I love her or I love him. আমাদের ব্রেনকে যখন আমরা কোন একটা নেগেটিভ কিওয়ার্ড বলি, ডাজন্ট, ডোন্ট, নেভার, এই কথাগুলো,
যখন আমরা আমাদের ব্রেনকে কোনো নেগেটিভ শব্দ বা কিওয়ার্ড পাঠাই বা ফ্রেজ পাঠাই, তখন ব্রেন সে নেগেটিভ কিওয়ার্ডটাকে আলাদা করতে পারে না। আমি যখন বলি আই ডোন্ট হেট হার, ব্রেন শুনে কি আই হেট হার। আমি সেলুনে চুল কাটানোর জন্য গেলাম, আমি মনে মনে বলছি I don't want a bad haircut. I don't want a bad haircut. ব্রেন কি শুনতেছে? I want a bad haircut. আমি যখন ব্রেনকে বলি আমি বিসিএস পরীক্ষায় ফেল করব না, ব্রেন কি শুনতেছে? আমি বিসিএস পরীক্ষায় ফেল করব। ব্রেনকে বলতে হবে আমি বিসিএস পরীক্ষায় পাস করব। ব্রেনকে যখন কোনো একটা সাজেশন দিবেন, যেটাকে আমরা বলি অটো সাজেশন, প্লিজ সকল ধরনের নেগেটিভ কিওয়ার্ড বাদ দিয়ে কথাটা বলবেন। ব্যাপারটা আপনাদের কাছে চাইল্ডিশ মনে হতে পারে, বাট এটা আসলেই হার্মফুল, আসলেই ক্ষতি করে মানুষের। আমরা আরেকটা জিনিস শিখবো, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমাদের মাথায় দিনের বিভিন্ন সময়ে কোন একটা গানের মিউজিক ঢুকে যায়, কোন একটা গান মাথায় ঢুকে যায়, হয় না কাজটা? হয় না? এবং সেই গানটা মাথার মধ্যে বাজতেই থাকে, কিছুতেই বের হয় না, অনেকক্ষণ ধরে বাজতে থাকে, বের হয় না। কথা সেটা না, কথা হলো কোন গানটা মাথায় ঢুকছে এটা কিন্তু আপনার তখনকার যে পরিস্থিতি, আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে মানসিক অবস্থা, সেটার উপরে ডিপেন্ড করে না, সেটার উপরে ডিপেন্ড করে না। এমনিতেই কোনো একটা মিউজিক মাথার মধ্যে ঢুকে যায়। ফর এক্সাম্পল, আমি ধরেন অফিসে যাচ্ছি, একদম ফর্মাল শার্ট টার্ট পরে, ফর্মাল প্যান্ট ট্যান্ট পরে, খুব ফিটফাট হয়ে অফিসে যাচ্ছি। অফিসে যাওয়ার সময় আমার মাথার মধ্যে এমন একটা গান ঢুকে গেছে, যে গানটা হয়তোবা আমি প্রকাশ্যে গাইতেও লজ্জা পাবো, কারণ সেই গানটা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। ধরেন মাথায় ঢুকছে পোলা তো নয় যেন আগুনেরই গোলাম, এই গানটা ঢুকছে মাথায়। এই গানটা কিন্তু আমার পোশাকের সঙ্গে যায় না, আমার চাকরির সঙ্গে যায় না, আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না, কিন্তু গানটা মাথায় ঢুকে গেছে। এবং মজার বিষয় হচ্ছে ওই গানটা মাথার মধ্যে বাজাতে আমার খুব শান্তি লাগতেছে, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। মনে হচ্ছে গানটা কি সুন্দর, পোলা তো নয় যেন আগুনেরই গোলাম। এটা বাঁচতেই থাকে, বের করা খুব ডিফিকাল্ট। আমি যখন কাজ করতাম চট্টগ্রাম কাস্টম হাউসে, তো আমাকে আমার এডিশনাল কমিশনার স্যার রুমে ডেকেছিলেন বকা দেওয়ার জন্য। আমি খুব বকা খাই, বুঝছেন, আমার চেহারাটা মনে হয় বকা টাইপের, আমাকে বকা দিতে অনেক শান্তি। তো আমাকে ডাকছে বকা দেওয়ার জন্য, এবং বকা খাচ্ছি, স্যারের রুমে গিয়ে বকা খাচ্ছি। তো স্যারের রুমে যাওয়ার 20-25 মিনিট আগে যখন আমি আমার রুমে বসে কাজ করছিলাম, তখন মাথার মধ্যে একটা গান ঢুকছে এবং সেই গানটা বাজতেছিল। গানটা হচ্ছে সাইয়া দিল মে আনা রে, এই গানটা বাজতেছে। তো স্যারের সামনে যখন আমি বসে আছি, তখনও মাথায় বাজতেছে সাইয়া দিল মে আনা রে। যার ফলে স্যার যে আমাকে বকা দিচ্ছে, বকা খাওয়ার একটা নিয়ম আছে, আপনাদের শিখাইনি। যখন কেউ আপনাকে বকা দিবে, তখন আপনার পবিত্র দায়িত্ব হচ্ছে আপনার চেহারাটাকে ফৈন্যের পুতের মতো করে ফেলা। যদি আপনি সেটা করতে না পারেন, যিনি আপনাকে বকা দিচ্ছেন উনি খুবই বিরক্ত হবেন। যিনি তখন মাথার মধ্যে বাঁচতেছে সাইয়া দিল মে আনা রে, আমার চেহারাটাকে আমি চাইলেও ফৈন্যের পুতের মতো করতে পারতেছি না, আমার চেহারা হচ্ছে প্রশান্ত হাসি, এরকম ভাবে আমি বকা খাচ্ছি। স্যার তো আরো বিরক্ত হয়েছে। স্যার বলে যে তোমাকে আমি বলতেছি আর তোমার কনসেন্ট্রেশন এখন ভিন্ন দিকে, তুমি এখানে ফিজিক্যালি প্রেজেন্ট, মেন্টালি অ্যাবসেন্ট, তোমার সমস্যাটা কোথায়? কাজের প্রতি মনোযোগ নাই, একটা কাজ দিলে 10 দিন ফেলা, বিভিন্ন বিষয়ে বলতেছে। স্যার যখন অনেক বেশি রেগে যাচ্ছিল, তখন আমার মাথার মধ্যে বাজতেছে ছম। এই জিনিসটা কেন হয়? আজান দিচ্ছে। ওকে, 5 মিনিট একটু ব্রেক নিই, আজানটা শেষ হবে একটু। আপনি এত সুন্দর করে
মনের মাধুরী ঐশ্বরিয়া মিশিয়ে একটা স্ট্যাটাস পোস্ট করলেন, কেউ লাইক দেয় না, কেউ না, কোথাও কেউ নেই। আর আপনার বন্ধুরা কি সব আলতু জিনিস লিখছে, ও লাইক ভাই 100, 150। আর আপনি স্ট্যাটাসটা প্রসঙ্গ করার পর হা করে তাকায় আছেন ফেসবুকের দিকে, মশা মারতেছেন, লাইক আসে না। এরকম এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আমি কি করতাম সেটা বলি। মাঝে মাঝে ধরেন বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা করতেছি, মাথায় আসছে বিসিএস আমার নাও হতে পারে, এত কঠিন একটা পরীক্ষা, আমার কি হবে? আমি পড়তেছি কয়দিন, আমার বন্ধু বান্ধব কতদিন ধরে করতেছে। অর্থাৎ একটা নেগেটিভ সিগন্যাল রিসিভ হওয়ার পরে অনেকগুলো সিগন্যাল রিসিভ হওয়া শুরু করে। তখন আপনারা যে বুদ্ধিটা ফলো করতে পারেন, যেটা আমি করতাম, প্লিজ তখন জাস্ট বইটা পড়া বন্ধ করে দেবেন, একদম বন্ধ করে দেবেন, দরকার নেই পড়ার। আপনি ওই সময় অন্য কাজ করেন, একটা মুভি দেখেন, নাটক দেখেন, ঘুরে আসেন কোথা থেকে, কোনো অসুবিধা হবে না। আপনি ওই ঘটনার পর থেকে যতক্ষণই পড়াশোনা কন্টিনিউ করবেন ততক্ষণই আপনার ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। তখনই পড়াটা বন্ধ করে দেন, ওই ভূতটা মাথা থেকে চলে যাক, এরপর পড়াশোনা শুরু করেন, কোনো অসুবিধা নেই। ঘুরে আসেন একটু বাইরে থেকে, নদীর পাড় থেকে হেঁটে আসেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার কথাটা? এটাকে বলে লাইফ অ্যাট্রাক্টস লাইফ। এই থিওরিটা আমার না, আমার পড়া সেরা মোটিভেশনাল বই হচ্ছে দ্য সিক্রেট। আমার পড়া বেস্ট মোটিভেশনাল বই হচ্ছে দ্য সিক্রেট। দ্য সিক্রেট এটা হচ্ছে বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় 5 নম্বরে আছে দ্য সিক্রেট। ওই বইয়ের থিওরি। আপনারা কিছু মোটিভেশনাল বই আমি বলি, কালেক্ট করে পড়তে পারেন। দ্য সিক্রেট, দি আলকেমিস্ট একটা বই আছে, দি আলকেমিস্ট, পাওলো কোয়েলোর লেখা, অসাধারণ বই। দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, এটাও খুব ভালো বই। ইউ ক্যান উইন একটা বই আছে, শিক্ষার লেখা, ওটাও ভালো বই। এরকম কয়েকটা বই আমার লিস্টও আছে, ফেসবুকে দেখবেন একটা নোট আছে, ওখানে পেয়ে যাবেন, পাবলিক করা। ওকে, যারা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো দেয় তাদের মধ্যে মাত্র 1% ক্যান্ডিডেট সফল হয়, জানেন বিষয়টা? আপনারা এখনো যারা চাকরির বাজারে নামেন নাই তাদেরকে একটু ভয় লাগাচ্ছি আমি। হ্যাঁ, যদি পোস্ট হয় একটা, সেই পোস্টের জন্য পরীক্ষা দেয় কমপক্ষে